হ্যালো ক্লাস 12 স্টুডেন্টস, আমি সম্ভাবনা। আর আজকে আমরা আমাদের পি ব্লক এলিমেন্টস এর যে কোয়েশ্চেন এমসিকিউ কোয়েশ্চেন আগের দিন আমরা পার্ট 1 করেছি, রাইট? তো আজকে আমরা এই এমসিকিউ কোয়েশ্চেনস এরই পার্ট 2 করব। ঠিক আছে, তো যেই কোয়েশ্চেন গুলো আমাদের আগের দিন আমরা কভার করিনি, সে সমস্ত কিছু কোয়েশ্চেন আমরা আজকে নিয়ে এসেছি। যেই কোয়েশ্চেন গুলো আমরা আজকে হচ্ছে কভার করবো। ওকে, তো চলো স্টার্ট করি। কিন্তু তার আগেই বলি, তোমরা কিন্তু খাতা পেন একদম নিয়ে ভালো মতো করে বসো। আমরা কিন্তু সমস্ত কোয়েশ্চেন্স একসাথে মিলে সলভ করবো। ওকে, তো স্টার্ট করার আগেই বলে রাখি, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, তো যে কোনো নোটিফিকেশন আপডেট তোমরা যেন ইজিলি পেয়ে যেতে পারো। তো চলো স্টার্ট করি আজকে ফার্স্ট কোয়েশ্চেন দিয়ে। তো ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এই যে আমাদের এখানে চারটে অ্যাসিডের কথা বলেছে, এর মধ্যে পার নাইট্রিক অ্যাসিড আমরা কোনটাকে বলে থাকি? তো এই তিনটের মধ্যে বা এই চারটের মধ্যে কোনটাকে আমরা পার নাইট্রিক অ্যাসিড বলে থাকি? বলো তোমরা, এরা আনসার করার ট্রাই করো। তো এদের মধ্যে যে HNO4, যেটা এই HNO4 কে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি হচ্ছে পার নাইট্রিক অ্যাসিড। এটাকে আমরা বলি পার নাইট্রিক অ্যাসিড। বোঝা গেল? ওকে, নেক্সট নেক্সট হচ্ছে যে দীর্ঘদিন ধরে কোন ধরনের যৌগকে যদি আমরা রেখে দিই, তাহলে সেটা একটা মানে কোন ধরনের অ্যাসিড হচ্ছে হলুদাভ বাদামি বর্ণ হচ্ছে তৈরি করে। এখানে দিয়েছে NO, NO2, N2O আর N2O4। এই চারটের মধ্যে আমাদেরকে বলেছে কোনটা হচ্ছে হলুদাভ বাদামি বর্ণ সৃষ্টি করছে বেশি দিন যদি সেটাকে আমরা রেখে দিই। তাহলে এটার মধ্যে কোনটা হবে? এটা যখন আমরা পড়েছিলাম নাইট্রোজেনের অক্সাইড, তখন এই জিনিসটাকে আমরা ভালো মতো করে করেছিলাম, রাইট? তো কোনটা হবে এখানে? এটাতে আনসার হবে হচ্ছে NO2। কেন NO2 হবে? NO2 কে যদি আমরা বেশি দিন ধরে রেখে দিই, তাহলে NO2 কি করে, একসাথে তোমার একটা NO2 অনেকগুলো যে মনোমার থাকে, সেটা একটা টাইমার গঠন করার তাদের প্রবণতা দেখা যায়, যার জন্য তারা কি করে, হলুদাভ বাদামি বর্ণের হয়েছে। সেজন্য আমরা NO2 কে বেশি দিন রেখে দিলে সেটা কালার চেঞ্জ করে দিচ্ছে। বোঝা গেল? নেক্সট যেটা, নেক্সট কোয়েশ্চেন, থার্ড কোয়েশ্চেন। ওকে, বলছে যে সাদা ফসফরাস যদি জলীয় NaOH মানে কি? NaOH এর সাথে জল মেশানো, রাইট? তো জলীয় NaOH এর সাথে বিক্রিয়ায় ফসফিন ও অন্যান্য ফসফরাস ঘটিত যৌগ উৎপন্ন করে। বিক্রিয়াটির ধরন এবং ফসফিন ও অন্যান্য যৌগে ফসফরাসের জারণ অবস্থা কত, সেটা আমাদেরকে বের করতে হবে। মানে যদি আমাদেরকে বলছে যে সাদা ফসফরাস আমরা কি জানি? P4। আমরা এখানে লিখে দিই সাদা, কারণ তোমরা জানো যে সাদা ফসফরাস আর লাল ফসফরাসের স্ট্রাকচারটা কিন্তু সেমই হয়। কিন্তু মানে স্ট্রাকচার সেম হয় না, মানে ওদের যে ফর্মুলাটা থাকে সেটা কিন্তু সেম হয়, কিন্তু স্ট্রাকচারটা ডিফারেন্ট হয়ে যায়। সেজন্য যেই ফসফরাস আমরা লিখবো সেটার নিচে আমরা লিখে দেবো যে সেটা আমরা সাদা ফসফরাস নিয়ে কাজ করছি নাকি আমরা লাল ফসফরাস নিয়ে কাজ করছি। ক্লিয়ার? ওকে, তো যদি এটার সাথে আমাদেরকে বলেছে জলীয় দ্রবণে NaOH, মানে আমরা NaOH তো নেব, তার সাথে আমরা নেব হচ্ছে জল। এবার আমাদের বলছে যে এখান থেকে তাহলে আমাদের কি তৈরি হচ্ছে? তো আমাদের ফার্স্টে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে NaH2PO2। এটার নাম কি? এটার নাম কি? এটার নাম তোমরা আমাকে কমেন্টসে জানাবে। নাম কমেন্টে জানাবে। এটা টাস্ক থাকলো, ঠিক আছে? এখন থেকে আমি তোমাদেরকে প্রত্যেকদিনই কোনো ক্লাসে আমি তোমাদের থেকে কিছু একটা কোনো কোয়েশ্চেন তোমাদেরকে আমি দেবো কিছু কিছু, সেগুলো তোমরা আমাকে কিন্তু কমেন্ট সেকশনে আনসার জানাবে, ঠিক আছে? এটা তোমাদের থাকলো তাহলে হোমওয়ার্ক। তোমরা আমাকে কমেন্ট সেকশনে নাম জানাবে। ওকে, আর এটার সাথে কি তৈরি হয়? এটার সাথে তৈরি হয় PH3। এর নাম কি? এর নাম এর নাম হচ্ছে ফসফেট। এটা ইজি, এটা তোমরা পারবে। Okay, এবার আমাদেরকে বলছে যে যেই রিয়াকশনটা হচ্ছে, এবার এই রিয়াকশনটাতে বলছে রিয়াকশনটার ধরন কিরকম, মানে এই যে বিক্রিয়াটা হচ্ছে বিক্রিয়াটার ধরন কিরকম, আর ফসফিন ও অন্যান্য যৌগে ফসফরাসের জারণ অবস্থা কিরকম, জারণ অবস্থাটা কিরকম হচ্ছে। আচ্ছা দেখো, এখানে P4, তাহলে এটাতে জারণ স্তর কত হবে? 0 হবে। এবার আমাদের বলেছে NaH2PO2, NaH2PO2, তো যদি ফসফরাসের অক্সিজেন স্টেট আমরা X ধরি,
তাহলে এক্স আর ও টু, মানে একটা অক্সিজেনের জন্য -2, তাহলে দুটো অক্সিজেনের জন্য কি হবে, -2 ইন্টু 2 মানে -4, হাইড্রোজেনের জন্য 1 ইন্টু 2 মানে হচ্ছে +2, আর নাইট্রোজেনের জন্য 1 ইকুয়ালস টু 0। তাহলে এক্স এর মান এখান থেকে আমাদের আসছে হলো 1, এখানে আসছে 1, তাহলে এখানে ফসফরাসের অক্সিডেশন স্টেট আমাদের হলো 1, এখানে 0 থেকে বেড়ে কত হলো, 1 হলো। আচ্ছা, এবারে তুমি যে ফসফিন আছে, রাইট? তো ফসফিনের ক্ষেত্রে যদি এটাকে আমরা এক্স ধরি, তাহলে এক্স আর প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য +1 করে, তিনটা হাইড্রোজেন আছে তাহলে হবে +3 ইকুয়ালস টু 0, তাহলে আমাদের পি ইকুয়ালস টু হচ্ছে -3, তাহলে এখানে হচ্ছে এটা মাইনাস। ভালো করে দেখো, এক জায়গায় এখানে আমাদের অক্সিডেশন নাম্বারটা বাড়ছে, তাই না? আর এইখানে আমাদের অক্সিডেশন নাম্বারটা কি হচ্ছে, কমছে। তাহলে একই রিয়াকশনে এক জায়গায় জারণ হচ্ছে, এক জায়গায় বিজারণ হচ্ছে, এক জায়গায় জারণ সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে, এক জায়গায় জারণ সংখ্যাটা কমে যাচ্ছে। তাহলে এই ধরনের যে বিক্রিয়া, এই ধরনের বিক্রিয়াকে আমরা বলি হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন বা অসমঞ্জস বিক্রিয়া। কি বলি, অসমঞ্জস বিক্রিয়া। কোন ধরনের বিক্রিয়াকে, যে ধরনের বিক্রিয়ার ক্ষেত্রে, যে বিক্রিয়ায় একই পদার্থের জারণ ও বিজারণ দুই হচ্ছে। তাকে কি বলছে, তাকে বলছে হলো, তাকে বলে ডিস, দেখো এখানে 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 প্রবলেম বাংলায় দেওয়া আছে, অসামঞ্জস্য দেওয়া আছে, ডিসপ্রপোর্শনেশন দেওয়া নেই। ওকে, তাহলে বাংলায় লিখে দিই, অসমঞ্জস বিক্রিয়া। ক্লিয়ার? তাহলে যে ধরনের বিক্রিয়ায় আমরা জারণ বিজারণ দুটোই দেখতে পাচ্ছি, সে ধরনের বিক্রিয়াকে আমরা কি বলছি, অসমঞ্জস বিক্রিয়া। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এক জায়গায় এটা হচ্ছে অক্সিডেশন স্টেট আমাদের, এক জায়গায় হচ্ছে +1, এক জায়গায় হচ্ছে -3, আর এটা হচ্ছে অসমঞ্জস বিক্রিয়া। তাহলে এখানে দেখো, এখানে বলছে জারণ বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ তা হচ্ছে না, আর এখানে বলছে অসমঞ্জস বিক্রিয়া, আর এটা হচ্ছে -3 আর +1। তাহলে আমরা এটাই দেখেছি যে আমাদের -3 আর কি হচ্ছে +1, এখানে পি দিয়েছি। ওকে, তাও চলবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের হবে -3 +1। বোঝা গেল? তাহলে যে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু অনেক সময় আসে, যে একটা রিয়াকশন দিয়ে দিল, সেই রিয়াকশনটা থেকে কি ধরনের রিয়াকশন এটা হচ্ছে, আর সেটার জারণ স্তরের চেঞ্জটা আমাদের কিরকম হচ্ছে, সে ধরনের এরকম একটা কোয়েশ্চেন প্রবলেম আমরা আগের দিনও করেছিলাম, যে ক্লোরিনের কোনো একটা রিয়াকশন ছিল, আমার ঠিক মনে পড়ছে না এখন। সেই রিয়াকশনটাতেও ছিল এরকম, যে ক্লোরিনের একটাতে ক্লোরিনের অক্সিডেশন স্টেটটা বাড়ছিল, আর আরেকটাতে ক্লোরিনের যে অক্সিডেশন স্টেটটা ছিল, সেই অক্সিডেশন স্টেটটা কমে যাচ্ছিল। তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আর ডিসপ্রপোর্শনেশন রিয়াকশন হচ্ছে নাকি, বা জারণ বিজারণ বিক্রিয়া হচ্ছে নাকি, এই ধরনের কোয়েশ্চেনও কিন্তু পরীক্ষার সময় আসতে পারে। তো বি কেয়ারফুল, আর ভালো মতন করে জিনিসগুলোকে আমাদের পড়ে নিয়ে ঠিকঠাক মতো করে অ্যাটেম্প্ট কিন্তু করতে হবে। ওকে, নেক্সট। নেক্সট বলেছে যে নিম্নলিখিত, ওখানে যে চারটে আমাদের কম্পাউন্ড দিয়েছে, সেখান থেকে কোনটিকে, এদের মধ্যে কোনটাকে যদি আমরা উত্তপ্ত করি তাহলে অতি বিশুদ্ধ N2 পাবো। এটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। N2 তো পাবো, কিরকম N2 পাবো, অতি বিশুদ্ধ N2, মানে খুবই পিওর N2 পাবো। কারণ দেখা যেতে পারে যে একের বেশি কম্পাউন্ডে আমরা N2 পাচ্ছি, কিন্তু সেখান থেকে আমাদের তখন দেখতে হবে যে কোনটাতে যে N2 টা পাচ্ছি সেটা অতি বিশুদ্ধ, রাইট? তো অতি বিশুদ্ধ কথাটা কিন্তু ভালো মতো করে মাথায় রাখতে হবে, কোয়েশ্চেন গুলো ভালো মতো করে পড়তে হবে। ফার্স্টে বলেছে NH3 আর CuO, এদের মিশ্রণ। তাহলে আমাদের অপশন এ এটা, NH3 প্লাস CuO, এগুলো যদি আমরা এ দুটোকে রিয়াক্ট করাই তাহলে আমাদের তৈরি হয় হচ্ছে কপার। এটার সাথে আমরা পাই হচ্ছে নাইট্রোজেন, আর আমরা পাচ্ছি জল।
ইয়েস, আর আমরা পাচ্ছি জল। ব্যালেন্স করছি না, কিন্তু এই তিনটে এই রিয়াকশন থেকে পাওয়া যায়। তাহলে এখান থেকে কি আমরা N2 পাচ্ছি। ওকে, নেক্সট হচ্ছে NH4NO3। NH4NO3, এটাকে যদি আমরা হিট করতে বলেছে, রাইট? ইয়েস, হিট করতে বলেছে। তাহলে এখানে আমরা হিট হিট করে এটা পেলাম। এটাকেও যদি আমরা হিট করি আমরা পাবো হচ্ছে NO2 আর H2। তাহলে এক্ষেত্রে বলেছিল যে N2 পেতে পারি, বিশুদ্ধ, অতি বিশুদ্ধ। তাহলে এটা এখনো স্টিল রেসে আছে, কিন্তু এটা কিন্তু নেই, কারণ এখানে কিন্তু N2 তৈরি হয়নি। তাহলে এটা কিন্তু আমাদের একেবারেই কাটা। ওকে, দেন আমাদের আছে হলো অ্যামোনিয়াম ডাইক্রোমেট। তাহলে যদি আমরা দেখি, তাহলে অ্যামোনিয়াম NH4 টোয়াইস Cr2O7, এটাকে যদি আমরা হিট করি আমরা পাবো হচ্ছে Cr2O Cr2O7 প্লাস N2 প্লাস H2। তাহলে এক্ষেত্রেও দেখো, এক্ষেত্রেও কিন্তু আমরা N2 পাচ্ছি, তো এটাও স্টিল আমাদের রেসে আছে। লাস্ট হচ্ছে বেরিয়াম অ্যাজাইড, BaN3 হোল টোয়াইস, এটাকে আমরা বলি হচ্ছে বেরিয়াম অ্যাজাইড। পাশে আমি লিখে দিচ্ছি, এটাকে আমরা বলি বেরিয়াম অ্যাজাইড। ক্লিয়ার? ওকে, এবার যদি বেরিয়াম অ্যাজাইডকে আমরা হিট করি, এটাকে হিট করলে আমরা কি পাবো? এটাকে হিট করলে আমরা পাবো হচ্ছে এখান থেকে বেরিয়াম আর N2। এবার এটা এটা আর এটা মানে A B আর D তিনটের মধ্যেই দেখো আমরা N2 পাচ্ছি, কিন্তু আমাদেরকে বলতে হবে যে এই তিনটে ক্ষেত্রে যে আমরা N2 পাচ্ছি তার মধ্যে কোনটা হচ্ছে অতি বিশুদ্ধ, মানে আমরা খুব পিওর N2টা এখান থেকে পাবো। ওকে, ফার্স্টের ক্ষেত্রে দেখো এখানে কপার, কপার একটা মেটাল, এবার কপার সাথে N2 তৈরি হচ্ছে, কিন্তু তার সাথে কি তৈরি হচ্ছে? জল। তাহলে এখানে যে N2টা আমরা পাবো সেটা কি জলের মধ্যে থাকবে, দ্রবীভূত থাকবে? এবার সেখান থেকে যে N2টাকে আমরা বের করতে পারবো, বের করার পরেও কি হবে, এটার মধ্যে কিন্তু কিছু ওয়াটার ভেপার থেকে যাবে। যদি আমরা এটাকে অনেক তোমার মানে তোমার ফিল্ট্রেশন করে বা এই ধরনের তোমার ঊর্ধ্বপাতন প্রক্রিয়া, এই ধরনের প্রক্রিয়া ইউজ করা হয় এটাকে তোমার বিশুদ্ধ করার জন্য, সেগুলো যদি আমরা ইউজ করি, তাও কিন্তু এটার মধ্যে টু সাম এক্সটেন্ট একটুখানিটা পরিমাণও কিন্তু H2 এটার মধ্যে কিন্তু থেকে যাবে। একটু পরিমাণেও কিন্তু জল এটার মধ্যে থেকে যাবে, যার জন্য এটা বিশুদ্ধ হতে পারে, কিন্তু অতি বিশুদ্ধ N2 কিন্তু এখান থেকে আমরা পাবো না। সেম সেম এখানে, এখানেও কিন্তু এটাতে জল আছে N2-র সাথে, যার জন্য কি হচ্ছে N2টাকে কিন্তু আমরা পিওর ফর্মে পাচ্ছি না। আর তার সাথে কি হচ্ছে, আমাদের Cr2O7ও তৈরি হচ্ছে। সেজন্য এখানে আমরা একটা মিক্সচার অফ প্রোডাক্ট পাবো, আমরা কিন্তু বিশুদ্ধ N2টাকে এখান থেকে সেপারেশন করতে পারবো না। দেখো প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আমরা, সরি, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু আমরা N2 পাচ্ছি, যেখানে বলছে অতি বিশুদ্ধ, মানে এখানে সেপারেশনটাকে আমাদেরকে প্রায়োরিটি দিতে হবে। ওকে, কিন্তু বেরিয়াম অ্যাসাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, বেরিয়াম এখানে আমার আলাদা করে বেরিয়ে আসছে, সেখানে নাইট্রোজেনটা কিন্তু কোথাও একটা তোমার মানে মিশে যাওয়ার চান্সেসটা কিন্তু থাকছে না। সেজন্য এই ক্ষেত্রে আমরা কি হবে, এই ক্ষেত্রে আমরা কিন্তু অতি বিশুদ্ধ N2টা পাবো। তাহলে অতি বিশুদ্ধ N2 আমরা কোথায় পাবো? বেরিয়াম অ্যাসাইডে। ক্লিয়ার হলো? আই হোপ বোঝা গেছে জিনিসগুলো। এগুলো যত তোমরা হচ্ছে প্র্যাকটিস করবে, এখানে কোয়েশ্চেন যত আমরা বেশি অ্যাটেম্প্ট করব, তত জিনিসগুলো আমরা না আরো বেটার করে বুঝতে পারবো। বোঝা গেল কথাটা? ওকে, নেক্সট নেক্সট কোয়েশ্চেন বলছে যে, যে নাইট্রোজেন অক্সাইড নাইট্রোজেন অক্সাইডটিতে বা নাইট্রোজেন অক্সাইড গুলিতে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন উপস্থিত, সেটা বা সেগুলি হলো। দেখো সেগুলি বলেছে, তার মানে এখানে কিন্তু আমাদের একের বেশি আনসার থাকার চান্সেসটা কিন্তু বেশি, রাইট? এখানে আমাদের কি বলেছে, তাহলে আমাদের কিন্তু একের বেশি আনসার থাকার চান্সেস এখানে বেশি। ওকে, তো ফার্স্ট আমাদের বলেছে হলো N2O। তো চলো দেখি, তাহলে N2O এর স্ট্রাকচার আমরা যদি দেখি তাহলে সেটা কিরকম হবে। যদি মোরারলেস আমরা করি তাহলে এরকম। তাহলে এটার মধ্যে কি আমরা যেটা আমাদের বলেছে যে নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, তাহলে কি আমরা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন দেখতে পাচ্ছি? অফকোর্স পাচ্ছি।
তাহলে এটা কি, এটা আমাদের আনসার হবে। ওকে, নেক্সট বলছে N2O3। তাহলে N2O3 এর ক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আমাদের তাহলে এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এটার সাথে একটা ডাবল বন্ডেড অক্সিজেন, এর সাথে একটা অক্সিজেন, আর এখানে একটা oxygen। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা কিরকম হচ্ছে, এরকম। মানে আমরা জাস্ট বেসিকটা দেখছি, কোনো মানে ধরো ওরকম লোন পেয়ার বন্ড পেয়ার প্লাস মাইনাস দিয়ে আমরা দেখছি না। তাহলে এরকম যদি এটা স্ট্রাকচারটা হয়, তাহলে ওকে, এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে এটা দেওয়ার দরকার নেই। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন আছে, তাহলে এটাও আমাদের হবে। দেন বলেছে N2O4। N2O4 এর ক্ষেত্রে কি হবে, আমাদের নাইট্রোজেন নাইট্রোজেন, মানে অক্সিজেন আছে একটা, এখানে আমাদের অক্সিজেন, N2O4। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন আছে, তাহলে এটাও আমাদের হবে। দেন আমাদের বলেছে কি N2O5। N2O5 এর ক্ষেত্রে তাহলে স্ট্রাকচার কিরকম হবে, এই একটা N, ও N থাকে, এখানে ডাবল বন্ডেড ও ডাবল বন্ডেড ও। তাহলে এক্ষেত্রে হচ্ছে N2O5, কিন্তু এখানে কিন্তু NON বন্ধন আছে, NN বন্ধন নেই, সুতরাং এটা আমাদের হবে না। তাহলে এখানে কোন তিনটের মধ্যে আমরা পাচ্ছি, যে তিনটের মধ্যে কিন্তু আমরা নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন দেখতে পাচ্ছি, রাইট? দেখতে পাচ্ছি। তো এই তিনটেই হচ্ছে এখানে আমাদের ঠিক আনসার হবে। ওকে, নেক্সট। নেক্সট আমাদের বলেছে যে যদি অতিরিক্ত PCl5 আর যদি আমরা ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করাই, তাহলে সেই বিক্রিয়া থেকে আমরা কি পাবো, তো এই বিক্রিয়া থেকে আমরা কি পাবো, চলো আমরা বিক্রিয়াটা একবার তাহলে করে দেখি। আমাদের বলেছে PCl5 আমরা নেব অতিরিক্ত, তার সাথে আমরা নেব হচ্ছে সালফিউরিক অ্যাসিড কনসেন্ট্রেটেড বা গাঢ়, রাইট? এবার এটা যদি আমরা রিয়াকশন করাই, এখান থেকে আমরা পাবো হচ্ছে SO2, Cl2, POCl3 আর HCl। এই যে SO2Cl, এই SO2Cl2 টা কি, এই SO2Cl2 টাই হলো আমাদের আনসার, যেটা হচ্ছে সালফিউরাইল ক্লোরাইড, সালফিউরাইল ক্লোরাইড। SO2Cl2 টাতে আমাদের কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সালফিউরাইল ক্লোরাইড। তাহলে আমাদের যে বলছে এখান থেকে আমরা কি পাবো, আমরা অলরেডি দাগিয়ে ফেলেছি, আমরা কি পাচ্ছি, সালফিউরাইল ক্লোরাইড কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি। নেক্সট, নেক্সট হচ্ছে যে নিচে এই যে আমাদের চার টাইপের জেননের কম্পাউন্ড দেওয়া আছে, এখান থেকে বলেছে যে কোন টাইপের কম্পাউন্ড জেনন গঠন করে না, কোন টাইপের কম্পাউন্ড জেনন গঠন করে না। তো যদি আমরা ভালো মতো করে জিনিসটা পড়ে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে আমরা এখানে পড়েছিলাম যে জেনন ডাইফ্লোরাইড পড়েছিলাম, জেনন টেট্রাফ্লোরাইড পড়েছিলাম, জেনন হেক্সাফ্লোরাইড পড়েছিলাম, কিন্তু জেনন মনোফ্লোরাইড কিন্তু আমরা পড়িনি। তো সেই বেসিস থেকে আমরা বলতে পারি যেখানে আনসার কোনটা হবে, আমাদের জেনন মনোফ্লোরাইডই কিন্তু আনসার হবে। কিন্তু তাও আমাদের একবার দেখতে হবে যে জেনন মনোফ্লোরাইডটা কেন হবে। তো জেননের যে আমাদের ভ্যালেন্স শেলের ইলেকট্রনটা আছে গ্রাউন্ড স্টেটে, সেটা কি আছে 5s2 5p6, রাইট? আমাদের NS2 NP6 হয়, সেটা আমাদের আছে 5s2 5p6। তার মানে কি, আমাদের যে 5d অরবিটালটা আছে জেননে, সেই 5d অরবিটালটা কি আছে, ফাঁকা আছে, ফাঁকা আছে এটা। তাহলে এখানে আমাদের আছে হলো দুটো ইলেকট্রন, এখানে আছে 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড স্টেটে, গ্রাউন্ড স্টেটে। এবার যদি আমরা ফার্স্ট এক্সাইটেড স্টেটে যাই, এখান থেকে ফার্স্ট এক্সাইটেড স্টেটে গেলে এখানে আমাদের থাকলো 5s, তা আমাদের 5p
আর 5d। তাহলে যদি ধরো একটা ইলেকট্রন এখান থেকে বেরিয়ে এখানে যায়, তাহলে এখানে আমাদের কি হচ্ছে? তাই তো। তার মানে দুটো স্টুডেন্ট এখানে এক একটা লোন পেয়ারের সাথে এখানে ইলেকট্রনটাকে আহ নেবে, নিয়ে এখানে আবার HCF2 তৈরি হচ্ছে, রাইট? এবার ধরো এটা যদি এক্সাইটেড স্টেট 2 যদি আমাদের হয়, তাহলে কি হবে? এখান থেকে আরেকটা ইলেকট্রন এখানে যাবে। মানে সবসময় দেখো জেননের ক্ষেত্রে যে আমরা ফ্লুরাইড গুলো পাচ্ছি বা জেননের যে ধরনেরই আমরা তোমার কম্পাউন্ড পাচ্ছি, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু জেননের যে অক্সিডেশন স্টেটটা থাকছে সেটা কিন্তু জোড় সংখ্যা হচ্ছে। দেখো, হয় হচ্ছে +2, নয় হচ্ছে +4, নয় হচ্ছে +6, নাহলে হচ্ছে +8। তো এখানে +1 কিন্তু কোথাও পাচ্ছি না। এবার এই একটা ইলেকট্রনে কিন্তু মুভ করেছে, তাতেই কিন্তু আমরা +2 পাচ্ছি, হ্যাঁ কি না? এবার ধরো যদি আমরা আরেকটা ইলেকট্রন এখান থেকে এখানে মুভ করাই, তাহলে কি হবে? 1 2 3 4, তাহলে +4 পাবো আমরা। এবার ধরো যদি এই ইলেকট্রনটা মুভ করাই, তাহলে আমরা কি পাচ্ছি? 1 2 3 4 5 6, তাহলে আমরা পাচ্ছি হলো +6। আর যদি লাস্ট আমরা এই এস ইলেকট্রনটাকে মুভ করাই, তাহলে আমরা পাচ্ছি +8। তাহলে কোনো ক্ষেত্রেই +1 কিন্তু আমরা পাচ্ছি না, যার জন্য জেনন কিন্তু সবসময় মনে রাখবে এই ধরনের কোশ্চেন যখন মানে আমাদের সময় যখন তোমার ডেসক্রিপটিভ পেপার হতো, তোমাদের তো এখন ইসেতে হবে তোমাদের MCQ বেসড হচ্ছে। যখন ডেসক্রিপটিভ টাইপ পেপার আমাদের হতো, তখন কিন্তু এই কোশ্চেনটা খুব আসতো। এটা অনার্স এর জন্য, মানে যখন আমরা পড়েছি অনার্স, তখন কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল যে মানে যেহেতু তোমরা দেখো এখন ক্লাস 11 বা 12-এ আমরা যে জিনিসটা যেরকম করে আনসার লিখবো, অনার্স ডেফিনেটলি আমাদেরকে বেশি লিখতে হবে, রাইট? কিন্তু ব্যাপারটা কি, জিনিসটার মেন কনসেপ্টটা কিন্তু এটাই। 11 12 এর বেসিক কনসেপ্ট দিয়ে যদি কারো ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু সেটা দিয়েই আমরা তারপর সেই জিনিসটা কি আরো ইলাবোরেট করে আমরা ধরো তোমার যখন এর পরবর্তীকালে পড়াশোনা করতে অনার্স নিয়ে, আমরা অনার্স এর ক্ষেত্রে তোমাদের প্রবলেম এখন মেজর হয়ে গেছে, রাইট? আমরা মেজর মাইনর করে নেবে। তো সেই ধরনের যেটাই আমরা পড়বো 11 12টা কিন্তু বেস। তো এই কনসেপ্ট গুলো কিন্তু আমাদেরকে ওই জন্য ভালো করে শিখতে হবে। তো এই কোয়েশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন আসলে, জেনন কেন সবসময় আমাদের হচ্ছে তোমার জোড় সংখ্যায় অক্সিডেশন স্টেট দেখাচ্ছে, বিজোড় সংখ্যায় অক্সিডেশন স্টেট কিন্তু জেনন দেখাচ্ছে না। খুব ইম্পর্টেন্ট। তখন এই জিনিসটা কি এক্সপ্লেন করতে হতো, যদি যেহেতু সবগুলোই তোমার জোড়ায় আছে ইলেকট্রন, আর তোমার এস আর পি দুটো অরবিটালি কমপ্লিটলি ফুলফিল, সেজন্য একটা ইলেকট্রন যখন তোমার এক্সাইটেড হচ্ছে, তাহলে দুটো হচ্ছে আমরা তখন সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছি। যার জন্য কি হচ্ছে, দুটো চারটে ছটা আটটা এরকম বেসিসে আমরা হচ্ছে ইলেকট্রন পাচ্ছি, কিন্তু কখনোই কিন্তু আমরা কোনো সিঙ্গেল পেয়ার পাচ্ছি না, যার জন্য 1 3 5 7 এরকম টাইপের কম্পাউন্ড কিন্তু জেনন গঠন করতে পারছে না। বোঝা গেল কথাটা? তাহলে সেই জন্য এখান থেকে যেটা আমরা বলছিলাম, তাহলে আমরা বুঝতে পারলাম তাহলে কোন যৌগটা হচ্ছে জেনন গঠন করবে না। দ্যাট ইজ জেনন মনোফ্লুরাইড। জেনন মনোফ্লুরাইডের কিন্তু কোনো রকমের কোনো অস্তিত্ব নেই। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। ওকে, ক্লিয়ার? নেক্সট নেক্সট বলছে নিম্নলিখিত সব সব কোনটিগুলোর একটা আলাদাই বানান হয়ে যায় টাইপ করতে গেলে। যাই হোক, হ্যাঁ, কোনটির সাথে কেভিআর এর বিক্রিয়ায় আমরা ব্রোমিন নির্গত করতে পারবো? ব্রোমিন নির্গত হবে। ওকে, ভালো করে দেখো যে যখন আমরা বলেছি যে আমরা যখন গ্রুপ 17 এলিমেন্টস এর কথা বলছি, তাহলে আমরা বলেছি যে গ্রুপের ওপর থেকে যখন আমরা নিচে আসবো, তাহলে সক্রিয়তাটা হচ্ছে তোমার আমাদের কমতে থাকবে। মানে সব থেকে সক্রিয় কোনটা, যদি আমরা বলি সক্রিয়তার ক্রম, তাহলে সব থেকে বেশি সক্রিয় আমাদের হবে হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তাহলে এরকম করে আমাদের যে সক্রিয়তার ট্রেন্ডটা কিন্তু আমাদের যাচ্ছে। ওকে, এবার বলেছে যে ক্লোরিনের সাথে মানে ব্রোমিনের সাথে আমরা যদি কোনটার বিক্রিয়া করি, যদি আমরা কেবিআর এর সাথে, যেটাতে আমাদের ব্রোমিন আমরা নির্গত করতে পারবো। তাহলে আয়োডিন দ্রবণ যদি আমরা নিই, আয়োডিনের যে আমাদের সক্রিয়তা সেটা তো ব্রোমিন অপেক্ষা কম।
তাহলে সেটার সাথে কি ব্রোমিন রিয়াকশন করে মানে কেবিআর সাথে কি আয়োডিন রিয়াকশন করে ব্রোমিন নির্গত করতে পারবে? না, পারবে না। রাইট, পারবে না। নেক্সট বলেছে ক্লোরিন জল। ভালো করে দেখো, ক্লোরিনের সক্রিয়তা কি ব্রোমিন অপেক্ষা বেশি। তাহলে কি ক্লোরিন কিন্তু রিয়াকশন করে, ক্লোরিন জল বা ব্রোমিন জল এগুলো কিন্তু খুব রিয়াক্টিভ হয়। তো ক্লোরিন জল যেটাকে আমরা বলি যে ক্লোরিন ওয়াটার, সেই ক্লোরিন ওয়াটার কিন্তু কেবিআর এর সাথে রিয়াকশন করে ব্রোমিন গ্যাস নির্গত করতে পারে। পটাশিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ক্লোরাইড যদি আমরা নিই, এগুলোর ক্ষেত্রে কিন্তু এটা কি আছে, এগুলোর ক্ষেত্রে ক্লোরিন আছে। কিন্তু এখানে প্রবলেমটা কোথায়, যে এখানে ক্লোরিন একটা তোমার কম্পাউন্ড ফর্মেশনে আছে সোডিয়ামের সাথে বা পটাশিয়ামের সাথে। সেখান থেকে ক্লোরিনটা যখন বেরোবে তাহলে এটা কি হবে, সিএল মাইনাস হিসেবে বেরোবে, সিএল মাইনাস হিসেবে বেরোবে। কিন্তু সিএল মাইনাসটা যে সক্রিয়তাটা, আমাদের সক্রিয়তাটা কিন্তু সেই বেসিসে কম থাকবে কার তুলনায়, সিএল টু এর তুলনায়। সেজন্য ক্লোরিন জল যদি আমরা ইউজ করি, ক্লোরিন জল ইউজ করলে কিন্তু আমরা কেবিআর এর দ্রবণ থেকে ব্রোমিন নির্গত করতে পারবো। তাহলে এখানে আমাদের আনসার কোনটা হবে, ক্লোরিন ওয়াটার। ওকে, নেক্সট। খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন, খুব কমন কোয়েশ্চেন এটা পরীক্ষায় আসা মানে একদম মানে যত নাম্বার থাকবে একই থাকবে। তো যেই নাম্বার থাকবে, নাম্বার কিন্তু একদম পুরো আসা উচিত। যে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুত যদি আমরা করি, তাহলে আমাদের অনুঘটক কি থাকবে, অনুঘটক আমাদের কি থাকছে। ওকে, তাহলে হেবার পদ্ধতি আমরা পড়েছিলাম, হেবার পদ্ধতিতে আমরা কিরকম করে হচ্ছে তৈরি করতে পারি। হেবার পদ্ধতি মানে কি, যে আমরা যদি 1 মোল নাইট্রোজেন গ্যাস আর যদি আমরা 3 মোল হচ্ছে হাইড্রোজেন গ্যাস নিয়ে যদি সেটাকে আমরা একটা অনুঘটক দিই, তাহলে সেটা কি তৈরি করছে, সেটাকে আমরা 700 কেলভিন টেম্পারেচার দিচ্ছি, সেটা কি তৈরি করছে, সেটা তৈরি করছে হলো অ্যামোনিয়া। মানে আমরা নিচ্ছি N2 প্লাস 3H2, সেটাকে আমরা দিচ্ছি হলো 700 কেলভিন টেম্পারেচার। আর আমরা ইউজ করছি একটা অনুঘটক, তাতে আমরা পাচ্ছি হলো NH3। তো আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হলো NH3 বা অ্যামোনিয়া। তো এই অনুঘটকটা কি, এই অনুঘটকটা হচ্ছে আমাদের আয়রন মলিবডেনাম, FeMO। এটা হচ্ছে হেবার প্রসেসের অনুঘটক। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে আমাদের আনসার কোনটা হবে, FeMO। ক্লিয়ার হলো, বোঝা গেল কথাটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। বলছে নিচের কোন অক্সাইডটিকে যদি আমরা জলের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমাদের অক্সিজেন উৎপন্ন হবে। ওকে, অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে এই ধরনের কোয়েশ্চেন আমাদের কি করতে হবে, আমাদের রিয়াকশন করে করেই দেখতে হবে। তো ফার্স্টে আমাদের কি আছে, আমাদের আছে হলো KClO3। তো KClO3 এটাকে যদি আমরা জলের সাথে বিক্রিয়া করাই, তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে K2O। আর তার সাথে আমরা পাবো হচ্ছে HCl। তাহলে এখান থেকে আমরা অক্সিজেন পাচ্ছি, পাচ্ছি না। ওকে, নেক্সট আছে Na2O2, নেক্সট আছে Na2O2। এটাকে যদি আমরা জলের সাথে রিয়াকশন করাই, তাহলে আমরা পাবো হচ্ছে এখান থেকে NaOH, আর তার সাথে পাবো আমরা অক্সিজেন গ্যাস। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা পেয়ে গেছি যে কোনটার সাথে আমাদের রিয়াকশন করলে আমরা অক্সিজেন গ্যাস পাচ্ছি। রাইট, তাও আমরা বাকিগুলোর রিয়াকশনটা একবার করে দেখবো। যে সিএও ক্যালসিয়াম অক্সাইডের সাথে যদি আমরা রিয়াকশন করাই, ক্যালসিয়াম অক্সাইড আর H2O বিক্রিয়া করে তৈরি করবে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর লাস্ট ডি নাম্বার কি আছে, SO3। SO3 জলের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে আমরা জানি, সালফিউরিক অ্যাসিড। তাহলে এখান থেকে কোনটার ক্ষেত্রে আমরা অক্সিজেন গ্যাস পাচ্ছি, Na2। বোঝা গেল কথাটা। তাহলে এরকম ধরনের রিয়াকশনও মানে এরকম ধরনের কোয়েশ্চেনও আসে, যে কোয়েশ্চেন আমাদেরকে একদম প্রপার হচ্ছে তোমার একটা রিয়াকশন জিজ্ঞেস করবে বা বলে দেবে যে কোনটার সাথে আমরা যদি রিয়াকশন করাই তাহলে আমরা এই এই রেজাল্টটা পাবো, এটা পাবো। এরকম কোয়েশ্চেন তো প্রচুর আসে। তো সেখান থেকে আমাদেরকে কোনটা কার সাথে কিভাবে রিয়াক্ট করছে, এটা কিন্তু আমাদের সেই ভৌত ধর্ম রাসায়নিক ধর্ম এই জিনিসগুলো যদি আমরা পড়ি,
সেখান থেকে কিন্তু এগুলোকে আমরা ভালো মতো করে আনসার করতে পারবো। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলছি যে স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটি কি? তাহলে স্ফুটনাঙ্কের ক্রম মানে যদি কোনটাকে যদি আমরা বয়েল করতে নিই, তাহলে কোনটার ক্ষেত্রে স্ফুটনাঙ্কটা সব থেকে বেশি হবে, কোনটার ক্ষেত্রে সব থেকে কম হবে, সেটার ক্রমটা আমাদেরকে হচ্ছে বলতে হবে। ওকে, এবার আমরা যখন হ্যালোজেন পড়েছিলাম, গ্রুপ 17 যখন আমরা পড়েছিলাম, তখন আমরা কি বলেছিলাম যে গ্রুপের ওপর থেকে নিচে কি হচ্ছে, যে যেহেতু গ্রুপের ওপরে সাইজটা খুব বেশি হচ্ছে আমাদের, সরি, নিচের দিকে যে এলিমেন্ট গুলো তাদের সাইজটা বেশি কম্পেয়ার টু ওপরের যে এলিমেন্ট গুলো, মানে ফ্লুরিনের থেকে ক্লোরিনের বেশি হচ্ছে তোমার সাইজটা, তার থেকে ব্রোমিনের সাইজ বেশি, তার থেকে আয়োডিনের সাইজ আমাদের বেশি হচ্ছে। কিন্তু এই যে আমাদের কম্পাউন্ড গুলো, এগুলো যখন আমাদের হাইড্রোজেনের সাথে রিয়াক্ট করছে, করে কি কি তৈরি করছে, HF, HCl, HBr, HI, এ ধরনের গঠন যখন তৈরি করছে, তখন কি এদের মধ্যে একটা নিজেদের মধ্যে বন্ডিংটা তাহলে আমাদের ভ্যারি করছে। এবার ওপরের দিকের যে এলিমেন্ট গুলো, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, মানে যদি ধর আমরা দেখি, তাহলে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন যদি আমরা দেখি, তাহলে কি হচ্ছে যে হাইড্রোজেনের সাথে যখন এগুলো রিয়াক্ট করছে, তখন রিয়াক্ট করে নিয়ে কি করছে, এগুলো যে কম্পাউন্ড গঠন করছে, আমাদের এখানে তৈরি করছে হলো HF, HCl, HBr, HI। এবার এগুলোর মধ্যে কি করে, আমাদের একটা ভ্যান্ডারবালস আকর্ষণ বল কাজ করছে, তাই। কিন্তু ওপরের দিকের এলিমেন্ট গুলোর ক্ষেত্রে যেহেতু আমাদের ভ্যান্ডারবালস আকর্ষণ বলটা কম হয়ে যাচ্ছে, কেন কম হয়ে যাচ্ছে? কারণ এদের মধ্যে আমাদের কি দেখতে পাচ্ছি, আমরা এদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি হলো সাইজটা কম হওয়ার জন্য ভ্যান্ডারবালস আকর্ষণ বলটা কি হচ্ছে, কম। কিন্তু যখন আমরা ওপর থেকে নিচে আসবো, তখন ফ্লুরিনের তুলনায় ক্লোরিনের, ক্লোরিনের তুলনায় ব্রোমিনের, আর ব্রোমিনের তুলনায় আয়োডিনের সাইজটা বাড়ার জন্য কি হবে, ভ্যান্ডারবালস আকর্ষণ বলটা কিন্তু এইচ আই এরটা HBr অপেক্ষা বেশি হবে, HBr এরটা HCl অপেক্ষা বেশি হবে, আর HCl এরটা HF অপেক্ষা বেশি হবে। তো যদি বন্ধনটা আমাদের স্ট্রং হয়, সেই বন্ধনটাকে ভাঙতে আমাদের টেম্পারেচার দিতে হবে বেশি। তো সেই টেম্পারেচার প্রথমে গুলোর থেকে পরের থেকে গুলোর ক্ষেত্রে টেম্পারেচারটা আমাদের বেশি দিতে লাগবে এটাকে ভাঙার জন্য। তার জন্য আমাদের ক্রমটা কি হওয়া উচিত, সব থেকে বেশি HI, তারপরে HBr, তারপরে HCl, তারপরে হচ্ছে HF। এই জিনিসটা কি হওয়া উচিত ছিল, কিন্তু এটা হয় না। কেমিস্ট্রি ইজ অল অ্যাবাউট এক্সেপশনস, যেখানেও আমরা একটা এক্সেপশনস পড়বো, আর সেটা নট অনলি আ এক্সেপশন, এখানে আমরা দেখবো যে কেন এই এক্সেপশনটা হচ্ছে। ঠিক আছে, হওয়া উচিত ছিল হচ্ছে আমাদের এটা, কিন্তু কিন্তু হয় কি, হয় হচ্ছে HF এরটা আমাদের বেশি হয়, তারপরে হয় HI, HBr, দেন HCl। তাহলে এই যে যেটা সব থেকে কম হওয়া উচিত ছিল, সেটা সব থেকে যে বেশি হচ্ছে, সেটা কেন হচ্ছে HF সব থেকে বেশি? HF এর ক্ষেত্রে আমরা কি দেখতে পারি, ফ্লুরিন একটা হচ্ছে সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল, রাইট? সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল। তাহলে যদি ফ্লুরিন সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হয়, তাহলে এটা আমরা দেখেছিলাম হাইড্রোজেন বন্ডিং এর ক্ষেত্রে, আমরা পড়েছিলাম যে যদি ফ্লুরিনটা আমাদের মানে যখন হাইড্রোজেন কোন একটা অধিক তড়িৎ ঋণাত্মক এলিমেন্টের সাথে যুক্ত হবে, তখন কি তার বন্ডিং করার প্রবণতাটা কি হবে, বৃদ্ধি পাবে। তো হাইড্রোজেন যখন এখানে ফ্লুরিনের সাথে যুক্ত আছে, সেখানে তাহলে কি হচ্ছে, হাইড্রোজেনের এখানে মানে একটা HF মলিকিউল আরেকটা HF মলিকিউলের সাথে তোমার মানে হাইড্রোজেন বন্ডিং এখানে গঠন করতে পারে, যার জন্য কি হবে, এই হাইড্রোজেন বন্ডিং গুলোকে কিন্তু ব্রেক করার জন্য আমাদের টেম্পারেচার লাগবে বেশি। সেজন্য কি স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ফ্লুরাইডের ক্ষেত্রে যেটা আমরা দেখছি HF, সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে কম্পেয়ার টু বাকিগুলো। কারণ যে এখানে যেই আমরা পাচ্ছি বলটা হাইড্রোজেন বন্ধনের জন্য, সেই বলটা বা সেই ফোর্সটা কিন্তু আমাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল অপেক্ষা অনেকটাই বেশি, যার জন্য কি হচ্ছে হাইড্রোজেন ফ্লুরাইডের স্ফুটনাঙ্কটা আমাদের বেশি হচ্ছে। তারপরে কি হচ্ছে, হাইড্রোজেন আয়োডাইড, তারপরে ব্রোমাইড, তারপরে ক্লোরাইড। এগুলোর ক্ষেত্রে কেন হচ্ছে, কারণ যেহেতু ওদের সাইজের জন্য আমাদের ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বলটা হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, সেজন্য
হাইড্রোজেন আয়োডাইড, ব্রোমাইড, ক্লোরাইড, ফ্লুরাইড হওয়া উচিত ছিল, কিন্তু ফ্লুরাইডের ক্ষেত্রে হাইড্রোজেন বন্ডিং দেখা যাচ্ছে, সেজন্য হাইড্রোজেন ফ্লুরাইডটা আগে হয়ে যাবে, তারপরে কি হবে ফ্লুরাইড, ক্লোরাইড, ফ্লুরাইড, আয়োডাইড, ব্রোমাইড আর ক্লোরাইড। বোঝা গেল? তাহলে এরকম করে এই জিনিসটাকে আমরা দেখতে পারি। তাহলে এক্ষেত্রে আমাদের ঠিক আনসার হবে কোনটা? নাম্বার 1। কোনটা হবে? নাম্বার 1। বোঝা গেল কথাটা? তাহলে এরকম করে কিন্তু এই জিনিসগুলোকে আমাদেরকে বিবেচনা করে লিখতে হবে। নেক্সট বলছে যে কোন গ্যাসীয় কোনটি, আচ্ছা নিচের মধ্যে কোনটি গ্যাসীয় অবস্থায় অনুরূপে আর কঠিন অবস্থায় আয়ন রূপে থাকে? তোমাদের যদি ভালো করে মনে থেকে থাকে, এটা আমরা দেখেছিলাম যে গ্যাসীয় অবস্থায় PCl5 হচ্ছে PCl5 রূপে থাকে, আর কঠিন অবস্থায় কিভাবে থাকে? PCl4 প্লাস Cl মাইনাস রূপে থাকে। তাহলে এটা অণু অবস্থায় থাকছে কখন? গ্যাসীয় অবস্থায়। আর কঠিন অবস্থায় কি করে থাকছে? আয়নিত অবস্থায় থাকছে। তাহলে এখান থেকে আমাদের আনসার কোনটা হবে? আমাদের আনসার হবে হচ্ছে PCl5। ক্লিয়ার? নেক্সট নেক্সট আমাদের বলছে যদি আমাদের হাইপোফসফরাস অ্যাসিড আর আমরা NaOH এর প্রশমন বিক্রিয়া করি, তাহলে আমাদের কোন লবণটা এখান থেকে উৎপন্ন হবে? ওকে, তো এর জন্য ফার্স্টে আমাদের জানতে হবে যে হাইপোফসফরাস অ্যাসিড আমাদের কোনটা। হাইপোফসফরাস অ্যাসিড আমাদের কোনটা? হাইপোফসফরাস অ্যাসিড হচ্ছে H3PO2। এবারে H3PO2 এর সঙ্গে যদি আমরা NaOH এর বিক্রিয়া করি, তাহলে আমরা কি পাবো? এই বিক্রিয়ায় আমরা পাবো হচ্ছে NaH2PO2। এটা আমরা আগেও পেয়েছি, তোমাদের কথা আমাকে এটার নাম জানানো, রাইট? মনে আছে নিশ্চয়ই? তাহলে এই লবণটা এটার প্রশমন বিক্রিয়ায় আমরা হচ্ছে পাচ্ছি। একটা অ্যাসিড আর বেস তাদের রিয়াকশন মানে প্রশমন বিক্রিয়ায় একটা লবণ আর জল পাচ্ছি, তাহলে এটা আমাদের হচ্ছে লবণটা। তাহলে আমরা কি পাচ্ছি? NaH2PO। ক্লিয়ার? তাহলে এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে। আর NaH2PO2 এর নাম কি তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে, মনে থাকে যেন একদম ভালো করে। ওকে, বোঝা গেল? ঠিক। নেক্সট কোয়েশ্চন বলছে যে কোন অ্যাসিড গুলির আম্লিক চরিত্রের হচ্ছে মানে নিচের কোনটা আম্লিক মানে অ্যাসিড গুলোর আম্লিক চরিত্রের আমাদের ঊর্ধ্বক্রম যদি আমরা সাজাই, তাহলে কোনটা এখানে আমাদের সব থেকে ঠিক হচ্ছে? ওকে, এবার এই যে অ্যাসিড গুলোর আমরা পড়েছিলাম, যখন আমরা অ্যাসিড গুলো পড়েছিলাম তখন সেখান থেকে একটা জিনিস আমরা দেখেছিলাম যে যেই অ্যাসিডের ক্ষেত্রে সেন্ট্রাল মেটাল আয়ন যেটা, সেন্ট্রাল অ্যাটম যেটা, সেটার অক্সিডেশন স্টেট যেটার ক্ষেত্রে সব বেশি, সেটার ক্ষেত্রে আমাদের কি হচ্ছে? আম্লিক চরিত্রটা বেশি। আর যেটার ক্ষেত্রে কম সেটার ক্ষেত্রে আম্লিক চরিত্রটা কম। তাহলে এখানে আমাদের আছে HOClO3, HOClO2, HOClO আর HOCl। তাহলে এগুলোর মধ্যে আমাদেরকে বের করতে হবে যে কোনটার আম্লিক চরিত্রটার সঠিক ক্রম কোনটা। আর এক্ষেত্রে তাহলে আম্লিক চরিত্র বের করার জন্য আমাদের অ্যাপ্রোচটা কি হবে? আমাদেরকে বের করতে হবে যেটা, সেটা হচ্ছে বের করতে হবে অক্সিডেশন স্টেট। তাহলে এক্ষেত্রে আমরা দেখেছিলাম কি যে জারণ স্তর যত বেশি আম্লিকতা তত বেশি। ক্লিয়ার? তাহলে ফার্স্টের ক্ষেত্রে আমাদের আছে হলো, এখানে আমরা দেখতে পেয়েছি HOCl3, HOClO3 দেখতে পেয়েছি। তাহলে আমরা দেখলাম HOClO3 বা এটাকে আমরা কি বলতে পারি? HClO4। তো যদি ক্লোরিনকে ক্ষেত্রে আমরা ধরি X, তাহলে এখানে আমাদের X ইকুয়ালস টু না X প্লাস আমাদের হাইড্রোজেনের জন্য হবে হচ্ছে 1, আর অক্সিজেনের জন্য -2, চারটের জন্য 4 দুগুণে 8 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের x এর মান কত হচ্ছে? +7। দেন আমাদের আছে
HOClO2 বা HClO3। এক্ষেত্রে যদি এটাকে আমরা x ধরি, তাহলে আমাদের কি হবে? x+1 মাইনাস, কেন? কারণ ও এর জন্য হচ্ছে -2 আর 3টে ও আছে, তার মানে আমাদের হচ্ছে -6। ইকুয়ালস টু আমাদের হয়ে যাচ্ছে হলো 0, তাহলে x এর মান এখান থেকে আমরা কত পাচ্ছি? +5। দেন আমাদের আছে হলো HOClO বা আমাদের কি আছে? HClO। তাহলে এখানে যদি এটাকে আমরা x ধরি, তাহলে আমাদের কি হবে? x+1, দুটো অক্সিজেনের জন্য -4 ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে +3। আর লাস্ট আমাদের আছে হলো HOCl। তাহলে এক্ষেত্রে যদি আমরা ক্লোরিনটাকে x ধরি, তাহলে আমরা পাবো হচ্ছে x+1 -2 ইকুয়ালস টু 0, মানে x ইকুয়ালস টু হচ্ছে +1। তাহলে যেটার অক্সিজেন স্টেট বেশি, সেটার ক্ষেত্রে আমরা দেখেছি আম্লীকতার বেশিতে সব থেকে বেশি কার হবে? HOClO3, তারপরে হবে আমাদের HOClO2, তারপরে আমাদের হবে HOClO, তারপরে আমাদের হবে HOCl। তাহলে চলো দেখি এরকম আমাদের কোথায় দেখাচ্ছে। ফার্স্টে বলেছে HOClO3 HOClO3 less than HOClO2 less than, less than তো না, এটা গ্রেটার দেন হবে। দেন বলেছে HOCl এটা হচ্ছে less than HOClO, ঠিক আছে, এটা less than HOClO2 less than HOClO3। তাহলে এক্ষেত্রে আমাদের ঠিক আনসার কোনটা হচ্ছে? আমাদের ঠিক আনসার হচ্ছে হলো আমাদের অপশন বি। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এই রিয়াকশনটা আমরা একটু আগেই করে এসেছি, রাইট? যে আমাদের P4 আর যদি আমরা তার সাথে NaOH এর রিয়াকশন করাই জলের প্রেজেন্সে, তাহলে সেখান থেকে আমরা যেটা পাচ্ছি, তাহলে এই জিনিসটার, এটার আমরা বাংলায় নাম করেছি অসামঞ্জস্য বিক্রিয়া, সেটাকে আমরা ইংলিশে তখন কি বলেছিলাম? ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া। ডিসপ্রপোর্শনেশন বিক্রিয়া, ঠিক আছে? বোঝা গেল? তাহলে এটা হচ্ছে আমাদের ঠিক আনসার এখানে। ওকে, নেক্সট। নেক্সট বলেছে যে লিভার অফ সালফার নিচের কোন দুটোর মিশ্রণকে আমরা লিভার অফ সালফার বলি? লিভার অফ সালফার কার রিয়াকশনকে, মানে কার মিশ্রণকে বলে বলতো? আমাদের যেটা পটাশিয়াম ডাইসালফাইড, সেই পটাশিয়াম ডাইসালফাইড আর পটাশিয়াম থায়োসালফাইড এই দুটোর যে মিক্সচারটা হয়, সেই মিক্সচারটাকে আমরা কি বলি? সেই মিক্সচারটাকে আমরা বলি হচ্ছে লিভার অফ সালফার। তাহলে কোথায় এখানে আনসারটা দিয়েছে? ফার্স্টে দিয়েছে পটাশিয়াম পেন্টাসালফাইড, থায়োসালফাইড না, থায়োসালফাইডের সাথে কি থাকে? ডাইসালফাইড থাকে। কার্বনের থায়োসালফাইড না, ডাইসালফাইড আর থায়োসালফাইড। ও, এই দুটোর ক্ষেত্রে সেম চলে এসেছে সি আর ডি এর ক্ষেত্রে। তাহলে যেটা দেবো সেটাই ঠিক, ডাইসালফাইড আর হচ্ছে পটাশিয়াম থায়োসালফাইড। তাহলে আমরা যে কোনো একটা মাঝখানে দিয়ে দিলাম, তাহলে সিও দুঃখ পাবে না, ডিও দুঃখ পাবে না। ঠিক আছে? বোঝা গেল? ওকে, নেক্সট। কোয়েশ্চেন নাম্বার 17 বলছে যে যদি আমরা গাঢ় NH3 সংস্পর্শে চামড়াকে রাখি, তাহলে চামড়া কি হয়? হলুদ বর্ণের হয়ে যায়। কেন হলুদ বর্ণের হয়ে যায়? আর যখন তোমরা যদি কেউ কেমিস্ট্রি নিয়ে পরবর্তীকালে পড়াশোনা করো, তোমাদেরকে কিন্তু নিজেদের ক্লাসের কলেজের অনেকটা টাইম, বেশিরভাগ টাইম কি করতে হবে? ল্যাবরেটরিতে কাটাতে হবে। অনেকটা টাইম তোমরা ল্যাবরেটরিতে কাটাবে, যেখানে তোমরা দেখতে পাবে যে আমরা বিভিন্ন ধরনের কনসেন্ট্রেটেড অ্যাসিড, বিভিন্ন ধরনের জিনিস নিয়ে আমরা সেখানে কাজ করি, ঠিক আছে? এবার সেখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমাদের গাঢ় নাইট্রিক অ্যাসিড, সেটার গন্ধটা মানে খুবই খারাপ হয়। আর যদি সেটার পেপার আমাদের কোনোভাবে হাতে লাগে বা সেটা যদি কোনোভাবে হাতে পড়ে, তাহলে কি হবে? তাহলে কিন্তু চামড়া কি হয়ে যায়? সেখান থেকে চামড়াটা হলুদ রঙের হয়ে যায়। তখন সেটাকে ভালো মতো করে ধুতে হয়। সেখানে তোমাদের কোনো সাবান টাবান যেটা জিনিস লাগানো যায় না, সেটাকে কোনো একটা অয়েন্টমেন্ট ঠিকঠাক লাগে, সেটাকে ঠিক করে রাখতে হয়। এই জিনিসটা আমরা যতদিন আমরা যখন দিয়ে 3 বছর আমরা কলেজ করেছি, আমরা অনেক দেখেছি এই জিনিসটা। আমার নিজের হাতে একবার সালফিউরিক অ্যাসিড পড়েছিল, নাইট্রিক অ্যাসিড পড়েনি, সালফিউরিক অ্যাসিড পড়েছিল, প্রচন্ড জ্বালা করে সেটা। যাই হোক, তো সেজন্য জিনিসটাকে আমরা হ্যান্ডেল উইথ কেয়ার কশন দিয়ে রাখছি, কিন্তু যখন পড়ার পার আমরা আসি, তাহলে এই নাইট্রিক অ্যাসিড যদি আমাদের চামড়ায় পড়ে, তাহলে সেটা কেন সেখান থেকে আমাদের সেটার কালারটা চেঞ্জ?
নাইট্রিক অ্যাসিড কি করে? নাইট্রিক অ্যাসিড হচ্ছে নাইট্রেশন করে, ঠিক আছে, নাইট্রেশন করে। এবার আমাদের চামড়ার মধ্যে, আমাদের বডিতে কি থাকে? প্রোটিন থাকে, থাকে। এবার আমাদের বডিতে যে প্রোটিন থাকে, সেই প্রোটিনটা নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিডের প্রভাবে কি হয়? জ্যাম্বো প্রোটিনে পরিণত হয়। সেটা কি হয়? নাইট্রেশন। প্রোটিনটা নাইট্রেশন হয়, সেটা কি হয়? জ্যাম্বো প্রোটিনে পরিবর্তিত হয়। আর সেই জ্যাম্বো প্রোটিনে যদি পরিবর্তিত হয়, সেটার রং কি হয়? হলুদ। সেজন্য চামড়ায় যদি HNO3 লাগে, তাহলে সেটা কি হয়ে যায়? হলুদ বর্ণের হয়ে যায়। কেন হয়? নাইট্রেশন হয়, সেই জন্য। কি হয়? নাইট্রেশন। বোঝা গেল? ওকে। তাহলে এখানে আমাদের কি বলেছে যে প্রোটিন জ্যাম্বো প্রোটিনে পরিবর্তিত হয়, তাই আমরা দেখলাম। তো এটা হচ্ছে এখানে আমাদের ঠিক উত্তর। ওকে, নেক্সট। নেক্সট বলেছে FeO2, FeO4 আর FeF6। O2 না, FeF2, FeF4 আর FeF6 এর ক্ষেত্রে Fe পরমাণুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা কত? কারণ নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা আমাদের কত, সেটা আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে এখন বের করে দেখাতে হবে। ওকে, তো চলো দেখি। ফার্স্ট আমাদের যদি আমরা করি Fe না, F6 মানে জেনন ডাইফ্লোরাইড। মানে এখানে আমাদের জেননের অক্সিডেশন স্টেট কত আছে? +2, রাইট? এবার +2 যদি অক্সিডেশন স্টেট এখানে আমাদের থাকে, তো যদি সেটাকে আমরা আঁকতে যাই, তাহলে আমাদের এস অরবিটালে থাকছে দুটো ইলেকট্রন, 1 2 3 4 5 6। এবার এখান থেকে কি হবে? এই লাস্ট ইলেকট্রনটা এখান থেকে উঠে গিয়ে ডি অরবিটালে চলে যাবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা লোন পেয়ার কটা পাচ্ছি? একটা, দুটো, তিনটে। তাহলে এক্ষেত্রে আমাদের লোন পেয়ার কটা হচ্ছে? তিনটে। এবার হচ্ছে xenon F4, মানে এক্ষেত্রে অক্সিডেশন স্টেট আমাদের কত? +4। মানে কি আমাদের দুটো ইলেকট্রন শিফট করবে। তাহলে এই হচ্ছে আমাদের 5s, 5p, 5d। পিটা বেশি বড় হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে এখানে থাকছে আমাদের দুটো ইলেকট্রন, এখানে 1 2, এখানে একটা, দুটো, তিনটে, চারটে। এখানে যে ইলেকট্রনটা ছিল, সেই ইলেকট্রনটাকে আমরা পি থেকে ডি তে ট্রান্সফার করে দিলাম। তাহলে এখানে হয়ে গেল আমাদের চারটে। তো চারটে ফ্লুরিন এখানে যোগ হতে পারবে। আর আমাদের তাহলে লোন পেয়ার থাকলো কটা? দুটো। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের xenon hexafluoride। তাহলে xenon hexafluoride এর ক্ষেত্রে এখানে আমাদের তাহলে কত হচ্ছে? xenon অক্সিজেন স্টেট +6। তাহলে এটা আমাদের হলো 5s, 5p, 5d। তাহলে 5s এ আমাদের দুটো ইলেকট্রন থাকছে, +6 করতে হবে, রাইট? তাহলে এখানে হচ্ছে 1 2 3 4 5 6। এখানে যে ইলেকট্রনটা ছিল, এটা এটা আমরা পি থেকে ডি তে এটা ট্রান্সফার করলাম। তাহলে এখানে লোন পেয়ার কটা থাকছে? একটা। তাহলে আমাদের ফ্লুরাইডের ক্ষেত্রে থাকছে তিনটে, ডাইফ্লুরাইডের ক্ষেত্রে ডাইফ্লুরাইডের ক্ষেত্রে থাকছে তিনটে, টেট্রাফ্লুরাইডের ক্ষেত্রে থাকছে চারটে। না, চারটে থাকছে না, দুটো থাকছে। আর xenon হেক্সাফ্লুরাইডের ক্ষেত্রে থাকছে হলো একটা। তাহলে এটা হবে হচ্ছে 3 2 1। বোঝা গেল? তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা
আমরা কথা পাচ্ছি, বোঝা গেছে? নেক্সট নেক্সট বলছি যে শীতলীকরণের পর যদি আমরা লাইকার অ্যামোনিয়ার বোতলটাকে খুলে রাখা হয় কেন? আচ্ছা, যদি আমরা ঠান্ডা করি লাইকার অ্যামোনিয়াকে ঠান্ডা করা হলে সেটা কি হয়, সেটা একটা মৃদু বিস্ফোরক পদার্থ হচ্ছে। তো সেটা যদি আমরা বন্ধ করে রাখি সেটা কিন্তু বিস্ফোরণের চান্স বেশি। সেজন্য সেটাকে তখন কি করা হয়, সেটাকে খোলা হয়, সেই বিস্ফোরণের চান্সটা সেখান থেকে কাটে। তো কেন? কারণ হচ্ছে সেটা হচ্ছে আমাদের মৃদু একটা বিস্ফোরক পদার্থ। কোনটা? আমাদের যেটা লাইকার অ্যামোনিয়া সেটা। তো লাইকার অ্যামোনিয়া আমাদের এখানে কি হবে, কেন এটাকে বোতলে রাখা হচ্ছে, কারণ এটা মৃদু বিস্ফোরক পদার্থ। নেক্সট নেক্সট বলছে ফ্লুরিন সবচেয়ে শক্তিশালী জারক দ্রব্য হওয়ার প্রধান কারণ কি? ফ্লুরিন কি সব থেকে শক্তিশালী জারক দ্রব্য, এটা আমরা দেখেছি। সেটার কারণটা কি হচ্ছে? ইলেকট্রন আসক্তি? না। আয়নন এনথালপি? না। হাইড্রেশন এনথালপি। হাইড্রেশনের জন্য যে টেম্পারেচারটা, সেই টেম্পারেচারটা বা টেম্পারেচার না, যে এনার্জিটা, সেই এনার্জিটা বেশি হওয়ার জন্য কি হচ্ছে, সেই এনার্জিটার জন্য আমাদের কি হচ্ছে, ফ্লুরিন শক্তিশালী চালক দ্রব্য হচ্ছে। মানে বন্ধন প্রয়োজন শক্তি বা আয়নন এনথালপি বা ইলেকট্রন আসক্তি এখানে কারণটা না, এই তিনটের কারণ আলাদা আছে। যদিও ইলেকট্রনের প্রতি আসক্তি ফ্লুরিনের অনেকটাই আছে, কিন্তু যেহেতু সাইজটা ফ্লুরিনের ছোট, জন্য অন্য একটা ইলেকট্রন যদি এসে প্রবেশ করে, তো ওদের সিস্টেমটা সেখানে ভালো থাকে না, আর ইলেকট্রন ইলেকট্রন রিপালশন হচ্ছে। সেজন্য ফ্লুরিন কিন্তু অত বেশি ইলেকট্রন আসক্তি তোমার দেখাবে না। আয়নন এনথালপি বা বন্ধন বিয়োজন শক্তি এখানে কারণটা না। তাহলে এখানে আমাদের কারণটা কি হবে, হাইড্রেশন এনথালপি। ক্লিয়ার? নেক্সট নেক্সট বলছে জেরক্স মেশিনে আলোক পরিবাহী রূপে কোনটা ব্যবহার করা হয়? জেরক্স মেশিনে যে আমরা আলোক পরিবাহী হিসেবে কোনটাকে ব্যবহার করে থাকি? তাহলে এটা হচ্ছে যে আমরা ব্যবহারগুলো করেছি এলিমেন্ট গুলো, সেখান থেকে রিলেটেড একটা কোয়েশ্চেন। এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে সেলেনিয়াম। ওকে, এটার আনসার কি হবে? সেলেনিয়াম। ঠিক। নেক্সট নেক্সট বলেছে যে নিচের কোনটি হচ্ছে, নিচের কোনটি এখানে সঠিক উত্তর না? ফার্স্টে বলেছে যে জেনন ডাইফ্লুরাইড একটা শক্তিশালী বিজারক দ্রব্য। জেনন ডাইফ্লুরাইড কি বিজারক দ্রব্য? না। জেনন ডাইফ্লুরাইড কি জারক দ্রব্য। তাহলে এটা কি আমাদের এখানে ঠিক উত্তর হচ্ছে? হচ্ছে না। তাহলে এটাই আমাদের আনসার হয়ে গেল। কিন্তু আবার বাকি তিনটে অপশন কি আমরা দেখি, একটার বেশি আনসার থেকে থাকে। জেনন এবং F2 কে উচ্চচাপে বিক্রিয়া করলে জেনন F2 পাওয়া যায়, কারেক্ট। জেনন F2 কে ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ, যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, জলের সাথে বিক্রিয়া করি, তাহলে কি জেনন আর O2 পাওয়া যায়, which is also correct। এটাকে যদি আমরা রিয়াকশন করি, এটা আমরা কোথায় দেখেছিলাম রিয়াকশনটা, জেনন F2 কে যদি আমরা ক্ষারীয় আর্দ্র বিশ্লেষণ করি, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে খালি জেনন পাবো, তার সাথে আমরা পাবো হচ্ছে HF, আর পাবো অক্সিজেন। এটাকে আমরা 2 করে দিই, এটাকে 2 করে দিই, তাহলে এটা আমাদের বোঝা গেল। ঠিক আছে এটা। দেন বলছে xenon F2 কে দুটি বন্ধন জোড় ও তিনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। আমরা এক্ষুনি করেছি, চলো দেখে আসি। বলেছে যে দুটি বন্ধন জোড় আর তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। দুটি বন্ধন জোড় আর তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এই যে দুটি বন্ধন জোড় আর তিনটে নিঃসঙ্গ ইলেকট্রন জোড়। ঠিকই আছে। তাহলে আমাদের এখান থেকে মূল অ্যান্সার কোনটা হচ্ছে, যে এটা একটা বিজারক দ্রব্য, যেটা কি হয় না, কি হয়, এটা কিন্তু হয় একটা জারক দ্রব্য। এটা কি হয়, এটা একটা জারক দ্রব্য হয়ে থাকে। ওকে, নেক্সট নেক্সট বলছে যে নিচে যেগুলোকে দিয়েছে এগুলোর মধ্যে কোনটা, যেগুলোর মধ্যে কোনটা আমাদের হচ্ছে গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড নামে পরিচিত? যে কোনটা আমাদের গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড নামে পরিচিত? তাহলে কোনটা গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড? এটা হচ্ছে আমাদের HPO3। HPO3 যেটা, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে গ্লাসিয়াল ফসফরিক অ্যাসিড। তাহলে H3PO4 যেটা, এই H3PO4টা কি? H3PO4 হচ্ছে আমাদের ফসফরিক অ্যাসিড।
প্রত্যেকটার নাম কি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, নেক্সট আমাদের কি আছে, H4P2O7। H4P2O7 এটা কি? এটা হচ্ছে আমাদের পাইরো ফসফরিক অ্যাসিড। আর লাস্ট কি আছে, H3PO2। লাস্ট আছে H3PO2, এটা আমরা একটু আগেও করেছি, এটা হচ্ছে আমাদের হাইপো ফসফরাস অ্যাসিড। বোঝা গেল? তাহলে কোনটার নাম কি, এই জিনিসগুলো দিয়ে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, এগুলো কিন্তু ভালো মতো করে করতে হবে। ওকে, নেক্সট। নেক্সট বলছে যে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক নয়? নিচের কোনটা আমাদের ঠিক উত্তর না? ফার্স্টে বলেছে PbNO3 হোল টুয়াইস যদি আমরা হিট করি তাহলে সেখান থেকে আমরা NO2 পাই। এটা আমরা আগের দিনও রিয়াকশনটা করে দেখেছি, এখান থেকে কিন্তু আমরা NO2 পেয়েছিলাম যে PbNO3 হোল টুয়াইস যদি আমরা হিট করি আমরা পাবো হচ্ছে আমরা PbO আর NO2, which is correct. NO2 একটা বাদামি বর্ণের গ্যাস, ট্রু। এবার বলেছে NO2 প্যারাম্যাগনেট। দেখো NO2 কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্মই দেখানো উচিত, রাইট? NO2 কিন্তু প্যারাম্যাগনেটিক ধর্মই দেখানো উচিত, কিন্তু NO2 কিন্তু সবসময় প্যারাম্যাগনেটিক ধর্ম আমাদের দেখায় না। নর্মাল টেম্পারেচারে যদি দেখায়ও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে উচ্চ চাপে বা ধরো তোমার হাই টেম্পারেচারে এটা কি করে, প্যারাম্যাগনেটিক ধর্ম কিন্তু দেখায় না, ডায়াম্যাগনেটিক হচ্ছে। সেজন্য আমরা কখনোই বলতে পারি না যে NO2 তোমার সব ক্ষেত্রে প্যারাম্যাগনেটিক এর মতন আচরণ করবে, তাহলে এটা কিন্তু সেখান থেকে আমাদের ঠিক আনসার হচ্ছে না। আর লাস্টের কি বলেছে যে NO2 দ্রুত N2O4 এ ডাইমার গঠন করে। এটা আমরা বলেছিলাম যে NO2 কে যদি আমরা রেখে দিই সেটা কি হয়ে যায়, তোমার বাদামি হলুদ বর্ণ হয়ে যায়। কেন? কারণ NO2 কি হয়, N2O4 ডাইমার গঠন করে থাকে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের কোনটা হবে এখানে ঠিক উত্তর না, সেটা হচ্ছে NO2 আমাদের একটা প্যারাম্যাগনেটিক পদার্থ। ওকে, নেক্সট। নেক্সট আমাদের বলেছে যে কোন যৌগটিতে আমরা পার অক্সো বন্ধন দেখতে পাবো? কোনটাতে আমরা পার অক্সো বন্ধন দেখতে পাবো? তো ফার্স্ট এরটা আমাদের বলেছে হলো আমাদের H2S2O3। ফার্স্ট আমাদের কি বলেছে, আমাদের বলেছে H2S2O3। এটার নাম কি? এটার নাম হচ্ছে থায়ো সালফিউরিক অ্যাসিড। তো থায়োসালফিউরিক অ্যাসিড যদি আমরা স্ট্রাকচার দেখি, এটা স্ট্রাকচার কিরকম হয়, আমাদের এখানে একটা সালফার থাকে, উপরে একটা সালফার থাকে, এখানে ডাবল বন্ডেড একটা ও, তাহলে আমাদের H2 হয়ে গেল, একটা ও হয়ে গেল, একটা থাকবে OH, একটা থাকবে OH। তাহলে এখানে কি আমাদের সালফার সালফারের কোনো বন্ডিং, অক্সিজেন অক্সিজেনের পার অক্সো বলেছে, মানে অক্সিজেন অক্সিজেন বন্ধন কি কোনো আছে? নেই, তাহলে এটা আমাদের এখানে কিন্তু আনসার হবে না। ওকে, নেক্সট আমাদের কি বলেছে, বলেছে হলো H2SO5। H2SO5, H2SO5, তাহলে H2SO5, H2SO5 এটার নাম কি? এটার নাম হচ্ছে পার অক্সো মোনো সালফিউরিক অ্যাসিড। পারঅক্সো মানে একটা পারঅক্সাইড বন্ড, কিন্তু নামটাতেই আমরা বুঝতে পারছি যে পারঅক্সো যখন নামে আছে তার মানে কিন্তু এখানে একটা পারঅক্সাইড বন্ড থাকার চান্সেস কিন্তু হাই। ঠিক আছে, ওকে। দেন বলছে মোনো মানে একটা সালফিউরিক অ্যাসিড, মানে মোনো সালফার, একটা সালফার আছে। তাহলে এটার যদি আমরা স্ট্রাকচারটা দেখতে যাই তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হবে, এই আমাদের এস আছে, রাইট? এস এর সাথে এখানে আছে একটা ডাবল বন্ডেড ও, এদিকে আমাদের আছে হলো ও এইচ। ওকে, নিচে আছে আমাদের একটা ডাবল বন্ডেড ও, তাহলে আমাদের কি হয়ে গেল, SO3H হয়ে গেল, মানে আমাদের একটা এইচ আছে, দুটো ও আছে, তো কি হবে, ও
OH। তাহলে দেখো এখানে আমরা একটা ও ও বন্ডিং পাচ্ছি, তার মানে পারঅক্সো সালফিউরিক অ্যাসিড যেটা, এটাতে কিন্তু আমরা একটা অক্সিজেন অক্সিজেন বন্ডিং পাচ্ছি। তাহলে এটার ক্ষেত্রে আমরা কিন্তু পারঅক্সো বন্ডিং পাচ্ছি, কিন্তু এখানে আমাদের কি বলেছে কোন যৌগগুলিতে, মানে খালি যে এটার মধ্যে আমাদের পারঅক্সো বন্ডিং থাকবে তা না, এই যে বাকি দুটো আছে এই বাকি দুটোর মধ্যেও কিন্তু আমাদের বন্ডিং থাকতেই পারে। দেন আমাদের আছে H2S2O7। কি আছে? H2S2O7, এটার নাম হচ্ছে পাইরো সালফিউরিক অ্যাসিড। পাইরোসালফিউরিক অ্যাসিড, তাহলে পাইরোসালফিউরিক অ্যাসিড যদি এটা হয় তাহলে এটা স্ট্রাকচারটা কিরকম হবে? এই আমাদের হয় একটা এস এস ও এস, এরকম একটা বন্ধন এখানে আমরা দেখতে পাই। দেন এই সালফারটার সাথে একটা ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ও এইচ, এটার সাথে থাকে একটা ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ও এইচ। এটা হচ্ছে আমাদের পাইরোসালফিউরিক অ্যাসিড। তাহলে এটার মধ্যে কি আমরা কোনো এস এস বন্ড, মানে কোনো ও ও বন্ড, কোনো পারক্সি বন্ড কি আমরা দেখতে পাচ্ছি? পাচ্ছি না, তাহলে এটার ক্ষেত্রেও পাবো না। দেন আছে আমাদের H2S2O8, H2S2O8। আচ্ছা, এটার নাম কি? এটার নামটা থেকেও আমরা বুঝতে পারবো এটার নাম হচ্ছে পার অক্সো ডাই সালফিউরিক অ্যাসিড। মানে এখানে আমরা পারঅক্সো বলেছি, মানে পারঅক্সো বন্ড আমাদের এখানে একটা অক্সিজেন অক্সিজেন বন্ড থাকবে। আর বলছি ডাই সালফিউরিক অ্যাসিড, দেখো দুটো সালফারই আছে এখানে আমাদের, রাইট? ওকে, তো এটা যদি আমরা স্ট্রাকচার দেখি, এটা স্ট্রাকচার আমাদের কিরকম হবে? এই একটা আমাদের সালফার আছে, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ও এইচ। দেন কি হবে? ও বন্ড, ও বন্ড এস, ডাবল বন্ডেড ও, ডাবল বন্ডেড ও, ও এইচ। তাহলে আমাদের হয়ে গেল H2S2O8, এটা আমাদের হচ্ছে পারঅক্সো ডাইসালফিউরিক অ্যাসিড। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি অক্সিজেন অক্সিজেন বন্ড, আমাদের পারঅক্সি লিংকেজ আছে। তাহলে এখান থেকে আমাদের ঠিক আনসার কোনটা হবে? বি আর ডি। বোঝা গেল? ওকে, নেক্সট। নেক্সট বলছে যে FeF6, মানে যে জেনন, এফি না, জেনন XeF6 জেনন হেক্সাফ্লোরাইড সম্বন্ধে নিজের কোন বক্তব্যগুলো হচ্ছে আমাদের সঠিক? কোন বক্তব্যগুলো সঠিক আমাদেরকে দেখতে হবে। ওকে, বলছে যে এটি আংশিক রূপে আদ্র বিশ্লেষিত হয়ে XeO F4 উৎপন্ন করে, এটা হচ্ছে আমাদের জেনন অক্সিটেট্রাফ্লুরাইড গঠন করে। আমাদের জেনন হেক্সাফ্লুরাইড কিন্তু সত্যি আদ্র বিশ্লেষিত হয়ে, মানে আংশিক রূপে আদ্র বিশ্লেষিত হয়ে কিন্তু অক্সিটেট্রাফ্লুরাইড আমাদের গঠন করে। যদি আমরা জেনন F6 কে আমরা আদ্র বিশ্লেষিত করি আংশিক আদ্র বিশ্লেষণ, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে XeO F4। ঠিক আছে, এটা আমরা কিন্তু পাচ্ছি, তাহলে সেখান থেকে এটা কিন্তু আমাদের ঠিক। বলছে এটি সিলিকার সঙ্গে বিক্রিয়ায় XeO F4 উৎপন্ন করে। যখন আমরা XeO4 এর প্রিপারেশন করছিলাম তখন কিন্তু এটা আমরা দেখেছিলাম যে সিলিকার সাথে যখন এটা রিয়াকশন করছে, রিয়াকশন করে কিন্তু জেনন হেক্সাফ্লুরাইড, জেনন অক্সিটেট্রাফ্লুরাইড কিন্তু আমাদের গঠন করছে। তাহলে এটাও আমাদের এখানে ঠিক হবে। ওকে, দেন বলছে XeF4 আর O2H2, XeF4 আর O2H2 বিক্রিয়ায় আমাদের জেনন হেক্সাফ্লুরাইড গঠন হচ্ছে, এটা which is also correct। এটাও আমরা দেখেছি যে যখন আমাদের জেনন টেট্রাফ্লুরাইডের সাথে আমরা O2F2 এর বিক্রিয়া করি তখন আমরা কি পাই? আমি পাই হচ্ছে জেনন হেক্সাফ্লুরাইড আর অক্সিজেন। তাহলে this is also correct। আর বলছে জেনন O3 এর সঙ্গে বিক্রিয়া এটা জেনন OF4 উৎপন্ন করে, এটা আর এটা বিক্রিয়া করে জেনন OF4 বা জেনন অক্সিটেট্রাফ্লুরাইড গঠন করে, which is also correct। তোমাদের জেননের যে রিঅ্যাকশনের যে পোর্শন গুলো আমরা করেছি গ্রুপ 18 এলিমেন্টস এর, সেই গ্রুপ 18 এলিমেন্টস এর যদি তোমরা সেকেন্ড লেকচারটা ফলো করো তাহলে কিন্তু সেখানেই তোমরা এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো তোমরা যদি এই জিনিসগুলো তোমরা বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা কিন্তু গ্রুপ 18 এর, আমি লিখে দিচ্ছি এখানে, গ্রুপ
18 পার্ট 2। এই পোর্শনে কিন্তু আমরা জেননের যে সমস্ত তোমার রিয়াকশন গুলো কিরকম করে রিয়াক্ট করছে, কি হচ্ছে না হচ্ছে, সে সমস্ত জিনিস কিন্তু এখানে আমরা এক্সপ্লেন করেছি। তোমরা কিন্তু গিয়ে দেখে নিতে পারবে। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সট কোয়েশ্চেন বলছে হ্যালোজেনের জারণ ক্ষমতার সঠিক ক্রমটি কি? আমরা জানি যে হ্যালোজেন গুলো ওপর থেকে যত নিচে আসে এদের জারণ ক্ষমতা তত কি হতে থাকে, কমতে থাকে, রাইট? তাহলে সব থেকে বেশি জারণ আমাদের হবে হচ্ছে ফ্লুরিনের, তারপরে হবে ক্লোরিনের, তারপরে হবে ব্রোমিনের, তারপরে হবে আয়োডিনের। আমরা পড়েছি যখন আমরা 17 এলিমেন্টস পড়েছি, রাইট? এখান থেকে আমাদের আনসার কোনটা হবে? বি। তোমরা যদি আমরা যে গ্রুপ 14 থেকে যে আমরা স্টার্ট করেছিলাম, 15 থেকে যে আমরা স্টার্ট করেছিলাম, 15, 16, 17, 18, যে সমস্ত গ্রুপগুলো আমরা এখানে কমপ্লিট করেছি, তোমরা যদি সেই ভিডিওগুলো একবার দেখো তাহলে কিন্তু আজকের কোয়েশ্চেন গুলো কিন্তু তোমরা খুব ইজিলি সেখান থেকে কিন্তু সলভ করতে পারবে। ওকে, নেক্সট নেক্সট বলছে জেনন অক্সিটেট্রাফ্লুরাইডের গঠন আকৃতি কি হয়? ওকে, এটার গঠন আকৃতি তাহলে আমরা একবার দেখে নিই। তাহলে আমাদের সেন্ট্রালে থাকে হচ্ছে জেনন। এখানে জেননের বাইরে কটা ইলেকট্রন আছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে আমাদের আছে হলো একটা অক্সিজেন, আর এই অক্সিজেনের সাথে এটা একটা ডাবল বন্ড করে থাকে। এদিকে থাকে আমাদের একটা ফ্লুরিন, দুটো ফ্লুরিন, তিনটে ফ্লুরিন, চারটে ফ্লুরিন, আর এখানে কি থাকে? একটা লোন পেয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের জেনন অক্সিটেট্রাফ্লুরাইডের গঠন, যেটাকে আমরা কি বলি? বর্গ পিরামিড। এটাকে আমরা কি বলি? বর্গ পিরামিড। এখানে আরেকটা থাকার কথা ছিল, তাই না? কিন্তু থাকে না, সেটাকে আমরা কি বলি? বর্গ পিরামিড আকার। লিখে দেবো এখানে কি একবার? আচ্ছা, এখানে তো মার্ক করাই আছে, চাপ নেই। ওকে, এবার বলছে জেননের আয়নন এনথালপির মান কোনটির সমতুল্য? এটা কিন্তু আমরা যখন জেননের রিয়াকশন করছিলাম তখন এই জিনিসটাকে আমরা বলেছিলাম যে জেননের যে আয়নন এনথালপি সেটা এখানে কোনটার সাথে সমতুল্য হয়। যেটার রিয়াকশন দেখে কিন্তু ফার্স্টে জেননের রিয়াকশন করার কথা বিজ্ঞানীদের মাথায় এসেছিল, সেটা কোনটা হবে? সেটা আমাদের হবে হচ্ছে, সেটা আমাদের কি হবে? ওটুর যে তোমার আয়নন এনথালপি যেটা, সেটা কিন্তু জেননের আয়নন এনথালপির সাথে মানটা অনেকটাই সিমিলার আমাদের হয়ে থাকে। ক্লিয়ার? ওকে, নেক্সট প্রবাবলি এটাই আমাদের লাস্ট নোল এসেছে, এটা নোবেল। ওকে, বলছে কোন নোবেল গ্যাসটি প্রাকৃতিক গ্যাস থেকে পাওয়া যায়? যখন আমরা তোমার গ্রুপ 18 এলিমেন্টস গুলো আমরা করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে প্রাকৃতিক গ্যাস থেকে যেই গ্যাস, মানে প্রাকৃতিক গ্যাস থেকে যেই নোবেল গ্যাসটা সব থেকে বেশি পরিমাণে পাচ্ছি, আর যেটাকে হচ্ছে আমরা এটার একটা তোমার সোর্স বলতে পারি প্রাকৃতিক গ্যাস থেকে, সেটা আমাদের কি? সেটা আমাদের হচ্ছে হিলিয়াম। সেটা কি? সেটা হচ্ছে আমাদের হিলিয়াম। বোঝা গেল? তাহলে এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? পি ব্লক এলিমেন্টস থেকে কিন্তু প্রত্যেক বছর অনেক কোয়েশ্চেন আসে। এই পোর্শনটা খুবই ইম্পর্টেন্ট। আই হোপ তোমরা জিনিসগুলো বুঝতে পেরেছো, ধরতে পেরেছো। আজকে তোমরা ভালো মতো করে জিনিসগুলোকে পড়বে। আর একটা কথা তোমাদেরকে জানিয়ে রাখি যে তোমাদের ক্লাস 12 এর পরীক্ষাগুলো কিন্তু একদমই বেশি দেরি নেই, আর তোমরা ভালো মতো করে এগুলোর জন্য পড়াশোনা করতে থাকো। তোমরা জানো যে তোমাদের ক্লাস 12টা খুবই ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এর পরে আমাদের আমরা লাইফে কি করতে চাই সেই জিনিসগুলো নিয়ে আমাদের কিন্তু অনেক ডিসিশন এখানে নিতে হবে, যার ক্ষেত্রে তোমার জন্য নাম্বারটা কখনোই সেখান থেকে একটা তোমার মানে প্রবলেমেটিক সিচুয়েশনে তোমাদেরকে না ফেলে। তোমরা যেন যেটা নিয়ে পড়তে চাও, যেটা নিয়ে তোমরা এগোতে চাও, তোমরা যেন সেটা নিয়ে এগোতে পারো। তোমাদের যদি যে জিনিসগুলো নিয়ে তোমরা এগোতে চাও সেগুলো নিয়ে তোমরা এগোতে পারো, তাহলে কিন্তু তোমরা প্র্যাকটিক্যালি এর পরবর্তীকালে লাইফে খুশি হতে পারো, রাইট? আর তোমাদের যদি ধরো এই যে তোমরা, মানে আমরা কিন্তু প্রচুর ভাস্ট তোমার মানে আমরা অপশনস পাবো ক্লাস 12 এর পরে আমরা এর পরবর্তীকালে কি করতে চাই সেটা নিয়ে। তো যদি তোমরা নিজেদের লাইফের গোল হিসেবে তোমরা যদি WBJEE আর জেন পাস এই দুটো জিনিসকে যদি তোমরা দেখো, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করবো আমাদের লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে যে আমাদের দুটো কোর্স আছে, যেখানে আমাদের জেন পাস আর হচ্ছে WBJEE জন্য আমাদের পড়ানো হচ্ছে। তুমি যদি চাও তোমরা কিন্তু সেগুলোতে ডেফিনেটলি দেখতে পারবে, তোমরা সেগুলোতে এনরোলও করতে পারবে তোমাদের পরবর্তীকালের যে প্রিপারেশন সেগুলোকে বুস্ট করার জন্য।
ঠিক আছে? সেই জিনিসগুলোকে তোমরা আমি সাজেস্ট করবো একবার তোমাদের সেগুলো তোমাদের মাথায় থাকে তোমরা একবার সেগুলোকে চেক আউট করে নাও। আর তাছাড়া ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। নেক্সট দিন আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে আসবো, সেটা নিয়ে পড়াশোনা করতে। ভালো মতো করে পড়াশোনা করতে থাকো। দেখা হবে নেক্সট ক্লাস।